ভূত নেই, কিন্তু ভয় সেটা ছিল, আছে, থাকবে। আবছায়া রহস্য, রোমাঞ্চ আর গা শিরশিরানি অনুভূতির রাজ্যে আপনাকে স্বাগতম। সাসপেন্স আর থ্রিলার প্রিয় শ্রোতাদের মনের খোরাক জোগানোর জন্যই আমাদের এই অডিও বুক পরিবেশনা আবছায়া। আবছায়া চ্যানেলের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবার জন্য বিনীত অনুরোধ থাকবে। আগামীতে আরও ভালো গল্প আপনাদের উপহার দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। ধন্যবাদ। আবছায়াতে আজ আপনাদের জন্য রয়েছে হরর গল্প চুষ্নি। বহুদিনের হারিয়ে যাওয়া বন্ধু নজিবুল্লাহর সাথে যখন পাশার যোগাযোগ হলো হোয়াটসঅ্যাপে পাঠানো অদ্ভুত এক মেসেজের মাধ্যমে, তখন আক্ষরিক অর্থেই পাশা চমকে গিয়েছিল। প্রত্যন্ত হাকাইগোলা গ্রামে নজিব কেন এতদিন পর কোন রহস্য ভেদ করবার জন্য ডেকে পাঠালো পাশাকে, আর পথিমধ্যে রাস্তায় না নামবার জন্য কেন এই ভয়াবহ সাবধানবাণী, এর উত্তর খুঁজতেই পাশার যাত্রা শুরু হলো। আজ শুনবেন গল্পের প্রথম অংশ। কতদিন হবে? প্রায় 5 বছর তো বটেই। সেই কলেজ ছাড়িয়ে এখন অবশ্য বিশ্ববিদ্যালয় চাকরিতে ঢুকি ঢুকি করছি, তখন ছাড়াছাড়ি। আর তারপর এই দেখা হবে নজিবুল্লাহর সাথে। এতদিনের জমানো গল্প কি 2-4 দিনে শেষ হয়? কায়েস, নজিবুল্লাহ আর আমি তিনজনে যাকে বলে ছিলাম হরিহরত্তা। বিকম পড়ার সেই 4টা বছর, যেটা শেষ পর্যন্ত 5.5 বছরে গিয়ে ঠেকেছিল। আমরা ছিলাম একই রুমের বাসিন্দা। তখনও 3 ইডিয়টস মুভি বানানোর কথা মাথায় আসেনি আমির খানের। আসলে নির্ঘাত আমাদের ওই নামেই ডাকতো সবাই। কাকতালীয়ভাবে আমাদের রোল নম্বরও ছিল পরপর। আমারটা 23, কায়েস 24, আর নজিবুল্লাহটা একটু দূরে 27। আমার বাড়ি ঢাকাতে হলেও পড়াশোনার সুবিধার জন্য হলে উঠেছিলাম। কায়েস আর নজিব আগে থেকেই অ্যাপ্লাই করে রাখায় ওদের একটা রুম বরাদ্দ পেল। 3 নম্বর সিটে যে ছেলেটার থাকার কথা ছিল, সে ভর্তি হওয়ার ঠিক পরপরই কি একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় ওই সিটটা জুটে গেল আমার ভাগ্যে। আর 10টা ছেলের মতোই কায়েস, মানে মফস্বল থেকে যারা ঢাকায় আসে সেই রকম সহজ সরল, কৌতূহলী, আঞ্চলিক ঘেঁষা কথাবার্তা, কিন্তু খুবই বন্ধুবৎসল। তাই কায়েসের সাথে যে কারোর বন্ধু হয়ে যেতে খুবই অল্প সময় লাগে। তার তুলনায় নজিবুল্লাহ ছিল নারকেল। নারকেল মানে হলো দেখতে শক্ত খোসা, কিন্তু যদি কোনোভাবে ওর ভেতরে ঢোকা যায় তাহলে মিষ্টি শ্বাস আর স্বচ্ছ পানি। একই রুমে থাকার সুবাদে নজিবুল্লাহর সাথে আমার আর কায়েসের বন্ধুত্ব খুব তাড়াতাড়ি গড়ে উঠলেও অন্যদের সাথে ও ততটা সহজ হতে পারত না। বেশ ধর্মভীরু বলেই সারাক্ষণ নামাজ কালাম নিয়ে পড়ে থাকতো। তাতে অবশ্য আমাদের মধ্যে বন্ধুত্ব শক্ত হতে কোনো বাধা হয়নি, কারণ আমি আবার এদিক থেকে বেশ দুর্বল। জুম্মার নামাজটা পড়ি অবশ্য মসজিদে গিয়েই, কিন্তু বাকি নামাজগুলো আর পড়া হয় না। বলা যায় পুরো বিশ্ববিদ্যালয়ের জীবনটাতেই নজিবুল্লাহর হেদায়েতেই কেটে গেছে। কেন জানি না, আমার সাথে ওর বন্ধুত্বটা বেশি গাঢ় ছিল, যদিও দুজনের চিন্তা ভাবনার প্যাটার্নে ব্যাপক ফারাক।
আমরা বিশ্ববিদ্যালয় ছাড়লাম আর যে যার ধান্দা খুঁজে নিতে ব্যস্ত হয়ে পড়লাম। কায়েস গেল একটা ওষুধ কোম্পানিতে, আমি ঢুকে গেলাম ব্যাংকে। কেবল নজিবুল্লারই কিছু হচ্ছিল না। একের পর এক ইন্টারভিউ দিয়ে বেড়াতো, আর মাঝে মধ্যে 10-15 দিনের জন্য তাবলিগে চলে যেত। আমার ধারণা এজন্যই ওর মনোযোগ কম ছিল চাকরি জোটানোর দিকে। তখন নজিব আর কায়েস একটা মেসে থাকে, আমি তো বাসাতেই। কেবল শুক্রবারটায় আমাদের রমনার বটতলার ডান দিকের রফিকের চায়ের দোকানের আড্ডাটা অবধারিত ছিল। খেয়াল করছিলাম যত দিন যাচ্ছে নজিবের কথাবার্তার ধরন তত আধ্যাত্মিক থেকে আধি ভৌতিকের দিকে ঝুঁকে পড়ছে। এক একবার চিল্লায় যেত আর ফিরে এসে আমাদের অদ্ভুত সব গল্প শোনাতো। একটা 30 ছুঁই দাড়িওয়ালা আপনাকে ভূতের গল্প শোনাচ্ছে চাপ আর নান খেতে খেতে। ব্যাপারটা একবার কল্পনা করুন দেখি। হাসি আসছে না? হ্যাঁ, আসবেই। আমাদেরও আসতো। তাতে অবশ্য নজিবের উৎসাহে কোনো ভাটা পড়েনি, কারণ এতগুলো দিন পেরিয়েও সে আমাদের বাইরে আর কাউকেই তার মনের মধ্যে তেমন ভাবে প্রবেশ করতে দেয়নি। আমরাই ছিলাম নজিবের এক এবং অকৃত্রিম বন্ধু। সেই নজিব একদিন হাওয়া। ব্যাংকের নতুন কাজ, আস্তে আস্তে উন্নতির একটু আধটু ছিটে ফোঁটা দেখতে পাচ্ছি, তাই জান লড়িয়ে দিতে গিয়ে আড্ডায় আর নিয়মিত যাওয়া হয়ে উঠতো না। পরপর 3 সপ্তাহ ফাঁক যাওয়ার পর তাই যখন রফিকের দোকানে চায়ে চুমুক দিচ্ছি, তখন কায়েসের কাছ থেকে জানলাম নজিবের লেটেস্ট খবর। সে 7 দিনের তাবলিগে উত্তরবঙ্গে গিয়েছিল এবং সেখানেই বিয়ে করে ফেলেছে। বিয়ে! নজিব বিয়ে করেছে! আমার চোখ কপালে ওঠার জোগাড়। আমরা কেউ জানলাম না কিসের মধ্যে কি আরো বিয়ে করে ফেলেছে। কায়েস অবশ্য জানতো না, জেনেছে এই গত পরশু আরেক বন্ধুর কাছ থেকে। এখন তাহলে নজিবের আস্তানা হয়েছে পঞ্চগড়ের হাকাইগোলা গ্রামে। সেখানকার হাজী কফিল সরকার মেমোরিয়াল স্কুলের সে বাংলা শিক্ষক। বলাই বাহুল্য, হাজী কফিল সরকার হচ্ছে নজিবের শ্বশুর। বেঁচেই আছে, তাই মেমোরিয়াল কেন হলো সেটা হয়তো একমাত্র নজিবই বলতে পারবে। কেন যেন নজিব সবার সাথেই সমস্ত ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। আমি কয়েকবার ওর নম্বরে চেষ্টা করেও ওকে ধরতে পারিনি। কায়েসকে বললাম কথাটা। আশ্চর্য ব্যাপার, ও নজিবের নম্বর বন্ধ পেয়েছে। বিয়ে করে শালা বউয়ে এতটা মশগুল হয়ে গেল যে ফোন পর্যন্ত ধরছে না। কদিন পরেই বুঝলাম নজিব আসলে ফোন বন্ধ করেনি, বরং ফোন নম্বরটাই পাল্টে ফেলেছে। অন্য বন্ধুদের কাছে খোঁজ করেও লাভ হলো না। নজিবের ঘনিষ্ঠ বলতে মূলত কায়েস আর আমিই ছিলাম, তাই বাকি যারা একটু আধটু যোগাযোগ রাখতো, কলেজ ছাড়ার পর সেইটুকুও নজিবের কল্যাণেই ঘুচে গিয়েছে দেখা গেল। আমি কয়েকটা মেসেজ পাঠালাম নজিবকে হোয়াটসঅ্যাপে। নজিব ফেসবুক ব্যবহার করে না জানতাম। দেখলাম সেই মেসেজ সিনই হয়নি। যখন নজিবের সাথে যোগাযোগের সমস্ত আশাই ছেড়ে দিয়েছি, তখন একদিন হঠাৎ নজিবের মেসেজ। অনেক দুঃখ প্রকাশ করে মাফ চেয়েছে আমাদের কাছে। পুরো ঘটনাটা এত আকস্মিকভাবে ঘটে গিয়েছে যে সে জানাতে পারেনি। আর ওখানেই চাকরি পেয়ে যাওয়ায় আপাতত ঢাকামুখো হওয়ারও কোনো চান্স নেই। একটু গুছিয়ে নিয়েই সে আমাদের দাওয়াত দেবে, এইসব কথা বিতং করে লেখা। এতদিন পরে স্যারের দয়া হয়েছে আমাদেরকে জানাতে।
আমি কোনো উত্তরই দিলাম না ওর মেসেজের। থাক শালা, বউ নিয়ে কফিল সরকারি স্কুলের মাস্টার হয়ে। এরপর যা হয় আর কি, আমরাও আস্তে আস্তে ব্যস্ত হয়ে পড়লাম। কায়েস হঠাৎ চাকরি বদল করে চলে গেল সুইডেনে। ওর কোম্পানিটা মাল্টিন্যাশনাল, আর ও বেশ ভালোই করছিল। আমারও অনেক দায়িত্ব বেড়েছে ব্যাংকে। একদিন খেয়াল করলাম বন্ধুত্বের সেই শক্ত বাঁধনটা কখন যেন একটু আলগা হয়ে গেছে। যে মহাত্মা বলেছিলেন, আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড, তিনি লাখ কথার এক কথা বলে গিয়েছেন। যে বন্ধুদের সাথে প্রতিদিন আড্ডা না দিলে এক মুহূর্তও চলতো না, সেই বন্ধুদের সাথে যোগাযোগ ক্ষীণ হতে হতে প্রায় ছিঁড়েই গেল। কিন্তু আমি জানতাম না, আলগা হওয়া আর ছিঁড়ে যাওয়ার মধ্যে অনেক ফারাক। তাই এতগুলো বছর পর আননোন নম্বর থেকে যখন আমার হোয়াটসঅ্যাপে প্রায় লম্বা চিঠির আদলেই একটা মেসেজ উঠল, চমকে উঠলাম আক্ষরিক অর্থেই। নজিব লিখেছে, দোস্ত পাশা, জানি আমার উপর তোর এবং কায়েসের অনেক ক্ষোভ। তোর জায়গায় আমি হলেও এর থেকে আলাদা হতো না। তবে আমার পুরো ঘটনাটা শুনলে তুই হয়তো বুঝতে পারবি কেন আমার এই এতগুলো বছর নিজেকে আলাদা করে রাখা, আর কেনই বা সব ছেড়ে ছুড়ে এই প্রান্ত সীমার অখ্যাত গ্রামে নিজেকে আটকে রাখা। আমি অনেক চিন্তা করে দেখলাম তোকে ছাড়া আর কাউকেই আমার কথাগুলো বলা সম্ভব হবে না। তাই তোকে হাত জোড় করে অনুরোধ করছি, তুই সপ্তাহখানেকের ছুটি নিয়ে যদি আমার এখানে আসিস, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তুই আসলে পর সবকিছু বিস্তারিত বলবো। এবার জরুরি কয়েকটা কথা। আমি যেখানে থাকি, মানে হাকাইগোলা গ্রামে আসতে গেলে তোকে রওনা দিতে হবে অবশ্যই সকাল সকাল, যেন বিকেলের মধ্যেই পৌঁছে যেতে পারিস। এখানকার বাস স্ট্যান্ড হলো কেদালি বাজার। আমি ওইখানেই থাকবো তোর অপেক্ষায়। তুই যদি হানিফ পরিবহনের বাসে 10:30টার বাসে উঠিস, তাহলে কেদালি বাজার পৌঁছাবি এই 4:30-5টার দিকে। সূর্য ডোবে এখন 6:45। কেদালি বাজার থেকে আমার বাসা ঘন্টা দেড়েকের পথ। এখানে অনেক অটো আছে, আমার নিজেরই একটা আছে। সেটা করে দুই বন্ধু সন্ধ্যার আগেই পৌঁছে যাব ইনশাল্লাহ। জায়গাটা একটু গন্ডগ্রাম বলেই তোকে সন্ধ্যা করতে নিষেধ করছি, তা না হলে সমস্যা ছিল না। তবে তুই কোনো চিন্তা করিস না, তোর কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, কেদালি বাজার পৌঁছানোর প্রায় ঘন্টা 2-2.5 আগেই তুই কবির বটতলা পেরোবি। এই জায়গাটার পরের রাস্তাটুকু তেমন ভালো নয়। তাই তুই কেদালি বাজার পৌঁছানোর আগে কোনো মতেই বাস থেকে নামবি না কিন্তু। যদি নামতেই হয়, কবির বটতলাতেই যা দরকার তা সেরে নিবি। যাক, অনেকদিন পর তোর সাথে দেখা হবে, এটা ভেবেই কি যে খুশি লাগছে তোকে বোঝাতে পারবো না। তুই নিজে এসে বুঝে নিস। আসবি তোরে দোস্ত, আসিস প্লিজ, অপেক্ষায় থাকবো। তোরই নজিব। এরপর ডিটেইলে বাড়ির ঠিকানা দিয়েছে। দেখলাম জায়গাটা হচ্ছে কৃষিবিদ রোড, হাকাইগোলা, পঞ্চগড়। এককালে পঞ্চগড়ে আমিও মাস তিনেক ছিলাম। শীতকালে ভয়ঙ্কর ঠান্ডা পড়ে। সেই সময়কার স্মৃতি মনে পড়ে গেল। আমি অবশ্য মেসেজের মাথামুন্ডু কিছুই বুঝলাম না। ফোন তো করতে পারতো, তা না করে এত রহস্য করে মেসেজ পাঠানোর মানে কি? কল করলাম। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। একঘেয়ে কণ্ঠে বলা লাইনটা একবার শুনেই কেটে দিলাম। কয়েকবার
পরপর চেষ্টা করার পরেও যখন লাইনটা কানেক্ট হলো না, তখন মনে হলো সম্ভবত ওই জায়গাটায় মোবাইল নেটওয়ার্ক খুব দুর্বল। আমার মনে পড়ে গেল আমি যখন পঞ্চগড়ে থাকতাম, সেই সময়টায় মোবাইলে কথা বলতে গেলে অনেক দূরের বাজারে যেতে হতো। হয়তো আজও সেই সময় দেখা মোবাইল নেটওয়ার্কের পুরোপুরি কভারেজের মধ্যে আসেনি। নজিব সম্ভবত কোনো একটা জায়গায় নেটওয়ার্ক পেয়ে মেসেজটা পাঠিয়েছে, অথবা হয়তো আগেই লেখা ছিল, আজকে সেটা সেন্ড হলো। দু চারবার চেষ্টা করার পরে আমি হাল ছেড়ে দিলাম। কায়েস বেটাও নেই যে আলাপ পরামর্শ করব। 5 বছর পর নজিবের কি এমন জরুরি দরকার পড়তে পারে যে আমাকে স্মরণ করেছে? এত ব্যাখ্যা দিয়ে যাওয়ার রাস্তার কথা লিখেছে, একটু ঘটনাটা নিয়ে একটা শব্দও লেখেনি। বেটা তো ভালোই সাসপেন্স তৈরি করতে শিখেছে। সেদিন রাতে ফোন দিলাম কায়েসকে। ও তো মারাত্মক অবাক নজিব যে বেঁচে আছে শুনে। নজিবের মেসেজটা ওকে পাঠিয়ে দিলাম। পরের 2 দিন ধরে ভাবলাম, যাব নাকি যাব না। এতদিন পর নজিবের সাথে দেখা হবে, এটার একটা উত্তেজনা তো আছেই, কিন্তু পঞ্চগড় কি এইখানে? অবশেষে কৌতূহলেরই জয় হলো। নজিবের ঘটনা না জেনে অবধি শান্তি পাবো না। সিদ্ধান্ত নিয়েই ফেললাম, যাব নজিবের ওখানে। নেটওয়ার্ক পাবো না ধরেই একটা মেসেজ পাঠিয়ে দিলাম, আমি আসছি আগামী বুধবার। একদিন পর দেখা গেল আমার মেসেজটা সিন হয়েছে। যাক, নজিবের চোখে পড়েছে তাহলে। হে মামা, বয় প্লাস্টিক, সাইড সাইড, বয় প্লাস্টিক। হেল্পার ছেলেটার এই চিৎকারের বদৌলতেই কিনা বাসটা গাবতলী টার্মিনাল ছেড়ে এগিয়ে যেতে শুরু করলো। আধ ঘন্টা হলো বাসে উঠে বসে আছি। ছাড়ার কথা 12:30টায়, এখন বাজছে 1টা 7। জানালার পাশে বসে দুপাশে সবুজ দেখছি। শাঁ শাঁ করে বাসটা এগিয়ে যাচ্ছে, আর জানালা দিয়ে হুড়মুড়িয়ে আসা হাওয়ায় আমার চোখ দুটো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। বাসে যাত্রী আছে, তবে সবগুলো সিট ভরেনি। এই যেমন আমার পাশের সিটেই কোনো যাত্রী নেই। ভালোই হয়েছে, সিটের ওপরে পা দুটো তুলে বসলাম। ভাবছি নজিবের কথা। কি হতে পারে? এতদিন যোগাযোগ বিচ্ছিন্নই বা থাকলো কেন? আবার হঠাৎ করে এমন স্বনির্বন্ধ দাওয়াতই বা দিয়ে বসলো কেন? দু চার শব্দ তো আভাস দিতে পারতো। হঠাৎই একটা সম্ভাবনার কথা মনে জেগে উঠল। এটা কি হতে পারে যে নজিব এমন কোনো রহস্যময় ব্যাপারে জড়িয়ে পড়েছে, যেটার জন্যই এতদিন পর আমাকে ওর দরকার পড়েছে? প্র্যাকটিক্যাল জোক যে না, সেটা তো বুঝতেই পারছি। কেউ প্র্যাকটিক্যাল জোক করে এত বছর আউট অফ কন্ট্যাক্ট থাকে না। নজিবের প্রকৃতি যতটুকু মনে আছে, তাতে ওর জীবনে কোনো অদ্ভুত ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। আমাকে কেন ওর দরকার হলো, সেটারও একটা ব্যাখ্যা দাঁড় করালাম। প্রথমত, কায়েস আর আমি ছাড়া ওর বন্ধু যাকে বলে তেমন কেউ ছিল না। কায়েসের কথাও নিশ্চয়ই খবর নিয়েছে যে দেশে থাকে না। বাকি রইলাম আমি। এই হলো আমার সাথে যোগাযোগ করার কারণ। এবার আমাকেই কেন মনে হলো যে ওর সমস্যা সমাধান করার যোগ্য ব্যক্তি, সেটারও একটা ব্যাখ্যা আছে। কলেজে পড়ার সময় থেকেই আমি লেখালেখি করতাম। লিখতাম আরো আগে থেকেই, কিন্তু নজিবের সাথে পরিচয় হওয়ার পর ওর গল্প থেকেই অনেক প্লট পাওয়া শুরু করেছিলাম। তাই তখন আরো সিরিয়াসলি লেখালেখি শুরু করতাম। আমার লেখাগুলো নজিব কেন যেন খুব মনোযোগ দিয়ে পড়তো। নজিবের যেমন
আধিভৌতিক ব্যাপার স্যাপারে অগাধ আগ্রহ, ঠিক তেমন ছিল আমারও। কিন্তু পার্থক্য ছিল অন্য জায়গায়। আমি প্রতিটা ঘটনারই একটা যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে পারতাম। লিখি বলেই কিনা লজিক্যালি জিনিসকে উপস্থাপন করা আমার জন্য সহজ ছিল। এদিকে আবার নজিবের মানসিক গড়ন সম্পূর্ণ উল্টো। যে কোনো আপাত রহস্যময় ব্যাপারেই কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই নজিব গ্রহণ করত। পরবর্তীতে আমি যখন একটা ব্যাখ্যা দিয়ে গল্পটা ওকে বুঝিয়ে বলতাম, প্রতিবারই ওর চোখে একটা প্রশংসার ছায়া দেখেছি। ও মাঝে মাঝে বলতো, পাশা, তুই গোয়েন্দা হলে নাম করছিস, সব কিছুরই ব্যাখ্যা তোর কাছে আছে, কিন্তু যাই বলিস, তোর ব্যাখ্যায় আর বাস্তবে আকাশ পাতাল ফারাক। আমি হাসতাম। নজিবকে কখনো ওর বিশ্বাস নিয়ে ঠাট্টা করিনি। থাকুক না যে যার ধ্যান ধারণা নিয়ে। এখন নজিবের অজ্ঞাতবাসের দিকে যেতে যেতে আমার মনে হলো, এই কারণেই নজিব চাইছে আমাকে। এমন কিছু ওর জীবনে ঘটেছে বা ঘটছে যেটার ব্যাখ্যাও দিতে পারছে না। ব্যাপারটাকে পেইন না দিলে ও আমাকে স্মরণ হয়তো করতোই না। আচ্ছা, আগে পৌঁছে তো নেই, তারপর সবই দেখা যাবে। আর কিছু না হোক, বেড়ানো আর নজিবের সাথে দেখা হওয়াটা তো হবে। এসব কথা ভাবতে ভাবতে ইয়ারপড দুটো কানে গুঁজে আমার প্রিয় পিয়ানো বাদক ইউরোমার বাজনা চালু করলাম মোবাইলে। স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে লাফিয়ে উঠলাম। আর ঠিক তখনই বিকট একটা ক্যাঁচ শব্দ তুলে বাসটা ব্রেক কষে দাঁড়ালো। ড্রাইভারকে একটা গালাগাল দিতে যাব, কিন্তু থেমে যেতে হলো হেল্পার ছেলেটার চিৎকারে। এই কবির বরতলা, কবির বরতলা, নামেন, যারা প্রস্রাব করবেন এইখানে সারেন, এরপর বাস আর দাঁড়াইবে না। পেশাব করা ছাড়া আর কিছুই করা যাবে না? ব্যাটার বুদ্ধি দেখো, এর মাথাতেও পেশাব ছাড়া আর কিছু নেই। এর আগে মাঝ রাস্তায় এক কাণ্ড করেছিল ছোকরা। এক ভদ্র মহিলার, একটু মফস্বলেরই হবে, হয়তো প্রকৃতির ডাক এসেছিল। তার স্বামী চুপি চুপি সেটা হেল্পারকে জানাতে সে বেটা চিৎকার করে উঠেছিল, ওস্তাদ বাস সাইড করেন, লেডিজ মদবে। কি একটা বিতে কিচ্ছিরি ব্যাপার! লজ্জায় সেই মহিলা তো পারলে মাটির সাথে মিশেই যান। ঘড়ির দিকে তাকালাম। 4 ঘন্টা পেরিয়ে গিয়েছে রওনা দেওয়ার পর। 1-2 করে সবাই নেমে পড়েছে। আমিও আড়মোড় ভেঙে উঠে দাঁড়ালাম। এরই মধ্যে এদিক ওদিক চায়ের দোকানে ছড়িয়ে পড়েছে যাত্রীরা। অনেককেই দেখলাম দোকানের পাশ দিয়ে পিছনের ঢালু জমিটায় নেমে যেতে। হেল্পারটা তাহলে ঠিকই বলেছে। আসলে এসব লম্বা যাত্রায় বিরতি পেলেই লোকে প্রথমেই ব্লাডার খালি করে। তবে আগে 1 কাপ চা খাওয়া দরকার আমার। হেল্পার ছেলেটা 1 বালতি পানি নিয়ে বাসটার সামনের কাঁচ মোছা শুরু করেছে। ড্রাইভার বসে আছে একটু দূরেই একটা দোকানে, ধোঁয়া টানছে আয়েশ করে। কতক্ষণ দাঁড়াবে এখানে? জিজ্ঞেস করলাম হেল্পারকে। আশেপাশে তাকিয়ে একটা ফাঁকা চায়ের দোকান খুঁজছি। ভিড়ভাড়টা এমনিতেই ভালো লাগে না আমার। এই ধরেন আধ ঘন্টা, উত্তর দিল হেল্পার। ও আচ্ছা, আমি আশেপাশেই আছি, ছাড়ার আগেই চলে আসব। কথাগুলো বলে হাঁটা ধরলাম। দূরে একটা দোকান চোখে পড়েছে, দেখি ওখানে চা পাওয়া যায় কিনা। এই সেই কবির বটতলা, নজিবের বর্ণনা মতে প্রথম এবং একমাত্র হল্ট। জায়গাটা টিপিক্যাল গ্রাম্য আড্ডাখানার মতন। বিরাট একটা বটগাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে বসেছে কয়েকটা টং দোকান। 4 ঘন্টা বসে থেকে শরীরের হাড় হাড্ডি ব্যথা হয়ে গেছে।
হ্যাঁ, আচ্ছা, জায়গাটার নাম কবির বটতলা কেন? কোন কবি? এসব ভাবতে ভাবতেই আমি দোকানটার সামনে চলে এলাম। হুম, চায়ের দোকানেই, সাথে পান সিগারেট সবই আছে। যতদূর চোখ যায় শুধু সবুজ ধান ক্ষেত। আধবুড়ো দোকানদার তার শতাব্দী প্রাচীন চায়ের কাপগুলো গুছিয়ে রাখতে রাখতে আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকালো। এই বছর ৫৫-র মতন হবে বয়স। চা হবে চাচা মিয়া? বুড়োর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, যদিও চা বানানোর সমস্ত সরঞ্জামই দেখতে পাচ্ছি। হইব বাবা, কি চা খাইবেন? রং চা নাই দুধ চা? বুড়ো জিজ্ঞেস করলো। চায়ের উচ্চারণটা শোনালো অনেকটা স এবং ছ এর মাঝামাঝি। দেবেনই যখন দুধ চাই দেন এক কাপ, লিকার ভালো করে দিয়েন। মালাই দিমু? ওরে বাবা, মালাইও আছে নাকি? প্রশ্নবোধক চোখে তাকাতেই বুড়ো দেখিয়ে দিল ছোট্ট একটা কড়াইতে দুধ রাখা আছে, ওপরে সর পড়ে আছে। দেন, মালাই চাই দেন, খেয়ে দেখি। আর একটা বেনসন দেন আগে। বুড়ো প্যাকেট খুলে একটা বেনসন এবং একটা দেশলাই এগিয়ে দিল আমার দিকে। সিগারেট আমি রেগুলার খাই না, কিন্তু এরকম জার্নিতে অবশ্যই খাওয়া হয়। আমি যতক্ষণে সিগারেট ধরাচ্ছি ততক্ষণে বুড়ো নতুন চা পাতি দিয়ে পানি চড়িয়ে দিয়েছে চুলোয়। আচ্ছা, এই জায়গাটার নাম কবির বটতলা কেন চাচা? জানি না বাজান, হাসি মুখে উত্তর দেয় বুড়ো। বুঝলাম জায়গাটার ঐতিহাসিক নামকরণ নিয়ে তার বিন্দু মাত্র আগ্রহ নেই। খদ্দেরকে নিয়েও যে খুব উৎসাহ আছে তাও মনে হলো না। তাহলে দোকানটা এইখানে না করে বাস স্ট্যান্ডের কাছাকাছি করতো। আবার একটু গল্প জুড়বার চেষ্টা করলাম। কেদালি বাজার কয় ঘন্টার পথ এখান থেকে? এই ধরেন আরো ২-২.৫ ঘন্টা হইব। হ্যাঁ, রাস্তা কেমন? ভালো? রাস্তা ভালা, কোনো সমস্যা নাই, এক টানে পৌঁছায় যাইবেন। আচ্ছা, মাঝখানের জায়গাটায় কোনো সমস্যা টমস্যা, এই চুরি ডাকাতি হয় নাকি? জিজ্ঞেস করলাম আমি, কারণ মাথায় ঘুরছে নজিবের ওই লাইনটা, যা করবার কবির বটতলাতেই সেরে নিবি, মাঝখানে কোথাও আর দাঁড়াবি না। না, হয় না। বুড়ো এর মধ্যে কাপ এগিয়ে দিয়েছে। চুমুক দিয়ে মুগ্ধ হয়ে গেলাম। মারাত্মক টেস্ট তো। এই জন্যই বলে, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। এই চা তো এক কাপে সানাবে না। আমার এক সাংবাদিক বন্ধুর অফিসের নিচে আলগাবাতের চা খেয়েছিলাম, সেটার স্বাদ লেজেন্ডারি। বুড়োর চাকেও এক আসনে বসানো যায়। বললামও সেই কথা, আরেক কাপ খাবো এটা শেষ করে। আমার প্রশংসা শুনে বুড়োর মুখে চওড়া হাসি দেখা গেল এবার। আমির থেকে ফকির, সবাই নিজের প্রশংসা শুনলে বিগলিত হবেই হবে। নিজের থেকেই সে যোগ করলো, রাস্তার সমস্যা কিছু নাই বাজান, তয় একটা ব্যাপার আছে, মাইজ রাস্তায় কিন্তু বাস থামবো না, যা কাজ এটা এইখানেই সাইরালন। কেন বাস থামবে না কেন? বুড়ো এবার গম্ভীর হয়ে যায়। আমার প্রশ্নের উত্তর না দিয়ে কাপ ধুতে ব্যস্ত হয়ে পড়ে। এতক্ষণ হাসি খুশি মানুষটাকে হঠাৎ গম্ভীর হয়ে যেতে দেখে আমার কৌতূহল বেড়ে গেল এক লাফে। তাহলে গল্প একটা আছেই, এবং সেটা এই বুড়ো জানেও। কি হলো চাচা মিয়া? জিজ্ঞেস করলাম একটা কথা, কিছু বলেন না কেন? কি,
কোনো সমস্যা আছে নাকি? বাস থামবে না কেন? আমার প্রশ্ন শুনে এবার বুড়ো চোখ তুলে তাকালো। অদ্ভুত ব্যাপার, সেই চোখে ভয়। ভয় পেয়েছে লোকটা কোনো একটা ব্যাপারে, যেটা নিয়ে কথা বলতে চাইছে না। কিন্তু আমাকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখে সে বুঝতে পারলো উত্তর না নিয়ে আমি যাব না। খারাপ জিনিস আছে স্যার। এতক্ষণের বাজান হঠাৎ স্যার হয়ে যাওয়াটাও আমার কানে বাজলো না। কি খারাপ জিনিস? চুষনি আছে ওই রাস্তায়। চুষনি মানে? চুষনি আবার কি? কিছুটা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম। লোকটার চেহারা দেখে বুঝলাম আমকে কেন আম বলে এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছি। চুষ্টির ডেফিনিশন খুঁজতে গিয়ে হয়রান হয়ে যাচ্ছে লোকটা। ও আচ্ছা, চুষ্নি হচ্ছে এই এলাকার চালু ভূতের নাম। যাক, অনেকদিন পর একটা রুরাল লিজেন্ড পেতে যাচ্ছে। গল্পটা শোনার লোভ পেয়ে বসলো। ভালো একটা প্লট। বুড়োকে মুখ খোলাতে হবে। এক প্যাকেট বেনসন দেন দেখি চাচা। আর আপনি একটা সিগারেট নেন। আরে নেন নেন, সমস্যা নেই। বিক্রি হচ্ছে বলেই হোক আর নিজের পেটে যাচ্ছে বলেই হোক, বুড়োর মুখের মেঘ সরে কিছুটা হাসি ফুটে ওঠে। আমার এগিয়ে দেয়া সিগারেটটা ধরিয়ে সে গল্প শুরু করে। চুষ্টির গল্প। গল্পটা আমি ওই বুড়ো চাওয়ালার ভাষাতেই বলছি। গল্পের বাকি অংশ আগামী পর্বে।